মানুষের ম্যান্ডেট ছাড়া বিনা ভোটে একটা সরকার স্বৈরাচারী কায়দায় একটার পর একটা টার্ম ক্ষমতায় আছে এবং এই ক্ষমতা থাকার লেজিটিমেসি তারা তৈরি করার চেষ্টা করছে তাদের তথাকথিত উন্নয়ন দিয়ে। রীতিমতো একটা টার্ম তারা বের করেছে, উন্নয়নের গণতন্ত্র। উন্নয়ন হচ্ছে, উন্নয়নে এটা হয়েছে সেটা হয়েছে। আমরা প্রায় একটা কথা বলি যে তথাকথিত উন্নয়ন বলতে সরকার যা বোঝায় বা আদতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কতটুকু হয়েছে এবং সেটা রিফ্লেকশন কোথায় কোথায় আছে সেটাও আমরা দেখতে চাই যৌক্তিকভাবেই। যেমন সম্প্রতি একটা রিপোর্ট আমাদের সামনে আসলো, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষকদের বেতন, সেটায় দক্ষিণ এশিয়া বাংলাদেশ সর্বনিম্ন। এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি আমরা। এশিয়ার মানেই আমরা অত্যন্ত নিচু জায়গায় আছি। আমাদের নিচে যে কটা দেশ আছে প্রত্যেকটা যুদ্ধবিধ্বস্ত দেশ, এছাড়া আর সবাই আমাদের ওপরে আছে। একটা কথা একটু বলে রাখা ভালো, আমি আসবো এই রিপোর্টটায়। একটা কথা স্পষ্টভাবে বলে রাখা ভালো, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষায় ইনভেস্টমেন্ট খুব জরুরি। তারও আগে এভাবে যদি বলে শিক্ষায় ইনভেস্টমেন্ট খুবই জরুরি। আজকে ধরুন দক্ষিণ কোরিয়া বা জাপান, এইরকম দেশগুলো যুদ্ধ বিধ্বস্ত হয়েছে। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কোরিয়ান যুদ্ধের সময় বিধ্বস্ত হয়েছে। তারপর তারা আজকে পৃথিবীর এই লিডিং জায়গায় পৌঁছেছে। কারণ হলো তাদের তো আসলে খুব বেশি ন্যাচারাল রিসোর্সেস নেই, শুধুমাত্র শিক্ষায় বিনিয়োগের মাধ্যমে। এটা নিয়ে বিরাট সব আর্টিকেল, বই লেখা হয়েছে কিভাবে এই দেশগুলো মানে দক্ষ মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে উন্নতির এই জায়গায় পৌঁছে গেছে। সুতরাং শিক্ষায় বিনিয়োগই আমাদের মতো দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল। এবং যে কোনো বিবেচনায় প্রাথমিক শিক্ষা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের প্রাথমিক শিক্ষা না, আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাই যতটুকু ছিল সেটা ধ্বংস করা হয়েছে, পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে এই সরকারের আমলে। এবং প্রাথমিক শিক্ষা নিয়ে আমরা এমন রিপোর্টও প্রচুর দেখেছি, মানে স্টুডেন্টরা 3-4-এ উঠে গেছে, তারা পড়তে পারে না, তারা লিখতে পারে না ঠিকমতো, লিস্ট যে নলেজ প্রয়োজন, ন্যূনতম যোগ বিয়োগের মতো ম্যাথস সেগুলো জানে না। মানে এত বাজে কোয়ালিটি আমাদের এখানে তৈরি হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারি যে আমাদের আসলে বিনিয়োগ নেই শিক্ষায়, সদিচ্ছা নেই, সেই কারণে বিনিয়োগ নেই সহ আরও সব কিছু এখানে ঘটনা ঘটছে। এই তথ্যও আমরা জানি যে জিডিপির অনুপাতে শিক্ষায় যে বরাদ্দ আমাদের 2.2 বা 3% মতো একটা বরাদ্দ আছে, যেটাও দক্ষিণ এশিয়া না সারা পৃথিবীতেই সবচেয়ে নিচু পর্যায়ের একটা। অথচ ইউনেস্কো বলছে যে আমাদের মতো দেশের শিক্ষায় অন্তত জিডিপির 6% বরাদ্দ করা উচিত। তার মানে আমরা 1/3 সামান্য বেশি করছি। সুতরাং যা হবার তাই হয়েছে। যেটা বলছিলাম যে এই রিপোর্টটা নিয়ে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট। এখানে বাংলাদেশের নিচে আছে, মানে এশিয়াতে বাংলাদেশের নিচে আছে লেবানন, লাওস, ইয়েমেন, উজবেকিস্তান। এই 4টা দেশ ছাড়া এশিয়াতেই কেউ আমাদের নিচে নাই। আর দক্ষিণ এশিয়ার যদি ডেটা বলি আমি, মালদ্বীপ $953.13, নেপাল $467.45, ভুটান $341.72, ভারত $284.64, শ্রীলঙ্কা $250.44, পাকিস্তান $206.07, বাংলাদেশ 170.02, বাংলাদেশ $170.02, মিয়ানমার মানে আমাদের পাশের মিয়ানমারও $184। আমরা খেয়াল করি, নেপালের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই। এই দেশটা মাথাপিছু আয় আমাদের 60%, তারা আমাদের প্রায় 3 গুণ, দ্বিগুণের বেশি, প্রায় 3 গুণ বরাদ্দ করছে। আমরা $170, নেপাল $467। আমি আবারও পড়ি, ভুটান 341, ভারত 284, শ্রীলঙ্কা 250 এবং ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান, যাকে নিয়ে আমরা অনেক ট্রোল করি, বললে মুখ অপবিত্র হয়ে যাবে। একটার পর একটা জায়গা আমরা দেখছি যেখানে পাকিস্তান আমাদের চেয়ে ভালো করছে, ওরা $206। আর একটা কথা জরুরি, বাংলাদেশের 170 বললে হবে না। আসলে পিপিপি ডলার যদি হিসাব করি আমরা, বাংলাদেশের চাইতে ভারত পাকিস্তানের পিপিপি ডলারের মূল্য, পারচেজিং যে পাওয়ার আছে ডলারের, সেটার ভিত্তিতে যে মূল্যায়ন করা হয়, তাতে দেখা যাবে ওদের সাথে আমাদের গ্যাপ আরও বেশি। আমরা জানি যে একটা অ্যাবসলিউট ডলারে হিসাব হয়, মানে জাস্ট অঙ্কে, কিন্তু মানে এই ব্যাপারটা
আজকে অর্থনীতি নিয়ে কথা বলছি না, কিন্তু ডলারের অ্যাবসলিউট ডলারের মূল্য দেশ টু দেশ ভ্যারি করে। আপনি বাংলাদেশে $1 দিয়ে যা যা কিনতে পারবেন, ভারতে তার চেয়ে বেশি পারবেন, পাকিস্তানেও বেশি পারবেন। ফলে আপনি যদি পিপিপি ডলারে হিসাব করেন তাহলে দেখবেন প্রত্যেকটা দেশের ক্ষেত্রে এটা বেশি হবে। তার মানে গ্যাপ আমরা যা দেখছি তার চাইতেও বেশি। উন্নয়নের কথা বলছিলাম, তাত্ত্বিকভাবে ধরে নিলাম দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, মাথাপিছু আয় বাড়ছে ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশে যে মানে প্রাথমিক শিক্ষকদের যে মানে বেতন আছে, সেই বেতনটা আমাদের মাথাপিছু আয়ের চাইতেও অনেক কম, আমরা বুঝতে পারি। তার মানে আমাদের কথাটা হচ্ছে, একটা দেশের যখন আপনি দাবি করছেন আপনার জিডিপি গ্রোথ প্রচুর হচ্ছে, আপনার জিডিপির আকার বিরাট হচ্ছে, আমরা এখন $500 বিলিয়ন, $460 বিলিয়ন, নানান অঙ্ক বলি, যদিও ডলারের এই যে দাম বেড়ে গেল টাকার বিপরীতে, সরকারি হিসাবে এটারও অনেক কমে আসা উচিত হবে। এখন সেই তর্কে যাচ্ছি না, আপনি $1 ট্রিলিয়ন অর্থনীতি হয়ে যাবেন কয়েকদিন পর। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের যে শিক্ষার ফান্ডামেন্টালস তৈরি হয়, পৃথিবীর বহু উন্নত দেশ আছে, এই রিপোর্টেই আছে যে যেখানে প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ অনেক বেশি করা হয়, কারণ একটা শিশুর ভবিষ্যতের ভিত্তি তৈরি হয়ে যায় এই জায়গায়। আমরা তো নেপালের কথা দেখলাম, আমাদের 3 গুণ তারা বরাদ্দ করে বেতন হিসাবে প্রাথমিক শিক্ষকদের জন্য, যার মাথাপিছু আয় আমাদের 60%। তো যদি উন্নত আমরা হয়েই থাকি, এই মানুষগুলোর উপরে আমরা বিনিয়োগ করছি না কেন? একটা কথা কিন্তু জরুরি, আমি বিশ্বাস করি, এখন বিশ্বাস করতে চাই, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই দেশে জাস্ট কিছু শ্রমিক থাকবে, এই দেশের কিছু মানুষ বিভিন্নভাবে হয় দেশে অথবা মধ্যপ্রাচ্যে গিয়ে শ্রমিক হবে, এবং খুব স্কিল্ড লোকও হবে না ওখানে। মধ্যপ্রাচ্যের স্কিল্ড জায়গাগুলো ভারতীয় সহ অন্যরা নেবে, আমরা আনট্রেইনড শ্রমিক যাবে। এর বেশি বাংলাদেশিদের আর কিছু ভবিষ্যতে হওয়ার পরিস্থিতি রাখা হবে না, এরকম একটা যে হাইপোথেসিস আছে, এইরকম যে একটা ধারণা অনেকে সামনে আনছেন, ন্যারেটিভ সামনে আনছেন, এগুলো দেখলে তো মনে হয় সবগুলো যদি আমরা একত্র করি, মানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে, সবগুলো একত্র করে আমরা তো বুঝবো আসলে এরকম পরিকল্পনার দিকেই নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশকে, বাইরে থেকে কোনো পরিকল্পনা দিয়ে। আমরা যদি এই প্রশ্ন করি, এর বিরুদ্ধে খুব বেশি যুক্তি নাই আসলে।